তো সেই 1760 সালে এই করুণাময়ী মন্দির এখানে কিভাবে প্রতিষ্ঠা হয়? জমিদার সাবর্ণ রায়চৌধুরী, কলকাতার তখন জমিদারি চলছে সাবর্ণ রায়চৌধুরী। এই সাবর্ণ রায়চৌধুরী পরিবারে এখানে মা করুণাময়ীর দর্শনের সাথে সাথে আপনারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গেরও দর্শন করতে পারবেন। বাবা তারকনাথের দর্শন করে নিন। একটি বিশেষ কারণে এখানে 2004 সাল থেকে ছাগবলি বন্ধ হয়ে যায়। হ্যালো, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বাট ভিডিওটা শুরু করার আগে একটু ছোট্ট করে আমাদের চ্যানেলে যারা এখন নতুন তাদের উদ্দেশ্যে বলতে চাইবো যে আমাদের চ্যানেলে এখন একটা সিরিজ চলছে যার নাম হচ্ছে টেম্পলস অফ বেঙ্গল। উদ্দেশ্য হচ্ছে এই টেম্পলস অফ বেঙ্গল সিরিজের মাধ্যমে আপনাদের সামনে পশ্চিমবাংলার ভিতরে থাকা এরকম অনেক অজানা মন্দিরের সন্ধান দেওয়া এবং সেই মন্দিরের পিছনে লুকিয়ে থাকা অনেক অজানা ইতিহাস আপনাদেরকে জানানো। তো সবাইকেই অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার পরে আমাদের চ্যানেলে এরকম একটা আলাদা সেপারেট প্লেলিস্ট পেয়ে যাবেন যার নামই হচ্ছে টেম্পলস অফ বেঙ্গল। তো দয়া করে গিয়ে একটু চেক আউট করে নেবেন। এই টেম্পলস অফ বেঙ্গল সিরিজের মাধ্যমে আপনারা অনেক অজানা মন্দিরের সন্ধানও কিন্তু পেতে পারেন। তো যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। জানেন তো কথায় আছে কলকাতা মানেই কালী স্থান, আর মা কালীকে কলকাতাওয়ালিও বলা হয়ে থাকে। তো এরকমই একটা কালী স্থান নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো আমরা জাস্ট আজকে আপনাদেরকে দেখাবো শ্রী শ্রী মা করুণাময়ী কালী মন্দিরের ইতিহাস এবং এই মন্দিরটি যাদের মানে সাবর্ণ রায়চৌধুরী এক সময়ের কলকাতার প্রতাপশালী জমিদার ছিলেন যিনি, তো সেই সাবর্ণ রায়চৌধুরীর পরিবারেরই বংশধর যিনি এখনকার, তার নাম হচ্ছেন অশোক রায়চৌধুরী। তো আমরা মিস্টার অশোক রায়চৌধুরীর সাথেও কথা বলেছিলাম, যিনি এখন এইখানকার ম্যানেজিং ট্রাস্ট বডিরও একজন। তো প্রায় 11 মিনিটের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো। আমার তো মনে হয় যে ইউটিউবে এটা প্রথমবার যে অত বড় এত ব্যস্ত মানুষের একটা 11 মিনিটের ইন্টারভিউ আমরা কভার করতে পেরেছি। তার জন্য মিস্টার অশোক রায়চৌধুরী, যদি উনি এখন এই ভিডিওটি দেখেন, তো অশোকবাবু আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাইবো আমাদের চ্যানেলের তরফ থেকে যে আপনি আপনার এতটা মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন, আমাদেরকে এত সুন্দরভাবে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে ওয়াকিবহাল করেছেন। তো তার জন্য সত্যি কথা বলতে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আপনাকে অশোকবাবু। আর একটু আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এই ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, একটু কমেন্ট করে জানাবেন, যদি কিছু মিস করে গিয়ে থাকি সেটাও অবশ্যই বলবেন, আর একটু শেয়ার করে দেবেন ভিডিওটা, বুঝলেন তো? তাহলে অনেক মানুষ জানতে পারবে। এরকম অনেক মন্দির রয়েছে তো যেগুলো সম্বন্ধে আমরা হয়তো জানতে পারি না বলে যেতে পারি না। তো একটু অনুরোধ করব, এইটুকু দয়া করে করবেন আমার জন্য। আর যদি চ্যানেল নতুন হন, একটু এই ভাইটাকে সাপোর্ট করবেন, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার কাছে আশীর্বাদের মতন। তো একটু আপনাদের এই আশীর্বাদের হাতটা, ভালোবাসাটা আমার মাথায় উপর রাখবেন, তাহলে সত্যি কথা বলতে আমি হয়তো আরো এগোতে পারবো। তো যাই হোক, আর বেশি সময় নষ্ট করবো না আপনাদেরকে, ডাইরেক্ট আমরা ঢুকে পড়ছি ভিডিওতে। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা। ঠিক আছে, শুরু করা যাক আজকের ভিডিও। এই হলো টালিগঞ্জ মহাত্মা গান্ধী রোড, আর একদম রাস্তার উপরেই এই মন্দিরটা। আপনারা যদি মেট্রোয় আসবেন মনে করেন, তাহলে আপনাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নেবে অটো পেয়ে যাবেন। এখানে আসার 5 মিনিট মতন সময় লাগবে। হাওড়া বা ধর্মতলার থেকে কিভাবে বাসে আসবেন সেটাও বলবো, বাট তার আগে একটু মন্দিরের সময়টা বলে দিই। এখানে মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 12:30 এবং বিকালে 4টে থেকে রাত 9:30 অবধি, এবং পুজোর সময় হচ্ছে সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 5:30 থেকে 8:30। মঙ্গল আরতি হয় ভোর 4:30 এবং সন্ধ্যা আরতি হয় রাত 8টায়। আর এখানে মন্দিরে ঢুকেই আপনারা এরকম একটি ডালার দোকান দেখতে পাবেন, এখান থেকে আপনারা পূজা সামগ্রীও সংগ্রহ করে নিতে পারেন। মন্দিরে ঢুকেই এরকম একটা অনুসন্ধান অফিস চোখে পড়বে, আর সামনে এরকম খুব সুন্দর এরকম ফুলের বাগান রয়েছে, যেখান থেকে মায়ের মন্দির সত্যি অসাধারণ লাগছে দেখতে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, আর এই মুহূর্তে বর্তমানে বাগান পরিচর্যার কাজ চলছে। আরেকটা কথা বলে রাখা দরকার, এখানে কিন্তু কোনো রকম ভাবে গাড়ি পার্কিং এর ব্যবস্থা নেই। আর যারা বাইক নিয়ে আসছেন তারা মন্দিরের উল্টো দিকে কিছু বাড়ির গলিতে রাখছেন, বা অনেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে পার্কিং এ রেখে এখান থেকে অটোয়ে করেও আসছেন। মায়ের মূল মন্দিরের সাথে সাথে দুধারে 6টি করে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে। তো আপনাদের 12টি জ্যোতির্লিঙ্গের দর্শনও করাবো। তার আগে মন্দিরের গায়ের কারুকার্যগুলো একটু আপনাদেরকে দেখাই। আর আপনারা যদি হাওড়া থেকে এখানে আসবেন মনে করেন, তাহলে হাওড়া নাকতলা মিনি রয়েছে, যেটা ধরে আপনারা টালিগঞ্জ মেট্রো স্টেশনে চলে আসতে পারেন। এবং যদি ধর্মতলা থেকে আসবেন মনে করেন, তাহলে 80A এই বাসটি ধরেও আপনারা টালিগঞ্জ মেট্রো স্টেশনে এসে ওখান থেকে অটো পেয়ে যাবেন, আর এবং খুব সহজে এখানে চলে আসতে পারেন। এবার একে একে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন করে নিন। ইনি হলেন বিশ্বনাথ, ইনি হলেন মহেশ্বর, ইনি হলেন বানেশ্বর, ইনি হলেন কেদারনাথ, ইনি হলেন তারকনাথ, ইনি হলেন পশুপতিনাথ, ইনি হলেন লোকনাথ, ইনি হলেন নকুলেশ্বর, ইনি জলেশ্বর, ইনি পরমেশ্বর,
ইনি ব্রহ্মেশ্বর আর ইনি হলেন বিমলেশ্বর। দুদিকে ছটি ছটি করে 12টি জ্যোতির্লিঙ্গের মাঝে এটিই হলো মায়ের মূল মন্দির। মন্দির প্রাঙ্গণে মোমবাতি বা প্রদীপ জ্বালানো কঠোরভাবে নিষিদ্ধ, তাই জন্য বাইরে থেকে মায়ের উদ্দেশ্যে ধূপ দেখিয়ে এখানে একটি জায়গা রয়েছে, এখানে ধূপকাঠি রাখতে হবে। এবার আপনাদের একটু মন্দিরের ভিতরের কিছুটা অংশ দেখাই এবং সঙ্গে বলে রাখি এই মন্দিরে কিন্তু বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন, শ্রাদ্ধ এই ধরনের সামাজিক কার্য করা হয়ে থাকে। তার জন্য এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এখানে যোগাযোগ করে নিতে হবে আগের থেকে। আর গর্ভগৃহের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ সভাগৃহ, ওটাও অবশ্যই দেখবেন, আমি ভিডিওয়ে দেখাতে পারলাম না। মায়ের মন্দিরের ঠিক সামনে রয়েছে একটি বলিকাঠ। এখানে 2004 সালের আগে অবধি ছাগবলি হতো, কিন্তু 2004 সালে একটি বাধা পড়ে যাওয়ার জন্য এখানে বর্তমানে আর ছাগবলি হয় না, চাল কুমড়ো, আখ এগুলোই বলি দেওয়া হয়ে থাকে। আমাদের সাথে পেয়ে গেছি মিস্টার অশোক রায় চৌধুরী, এখানকার যিনি ম্যানেজিং ট্রাস্ট বডির একজন। তো নমস্কার আপনাকে। তো আমি একটুখানি আপনার থেকে একটু জেনে নিতে চাইবো যে এই যে মা করুণাময়ী কালী মন্দিরের যে পুরো ইতিহাসটা, ওটা সবথেকে বেশি ভালো যদি আপনি বলতে পারেন। যেহেতু করুণাময়ী কালী মন্দির হচ্ছে দক্ষিণ কলকাতার, দেখা যায় এই মন্দিরের পাশ থেকে আদি গঙ্গা বয়ে গেছে। যে গঙ্গাটাকে আদি গঙ্গা কেন বলা হচ্ছে, কারণ এই গঙ্গাটা সুদূর গঙ্গা সাগর অবধি বয়ে গেছে এবং আজ থেকে 1760 সালে যখন এই মন্দির প্রতিষ্ঠা হয় তখন এই গঙ্গার একটা প্রকট রূপ ছিল, কারণ এখান থেকেই সমস্ত যানবাহন যাতায়াত এবং যা কিছু ছিল ডায়মন্ড হাওড়ার হয়ে গঙ্গাসাগর অবধি যত মানুষের যাতায়াত এই করুণাময়ী মন্দিরকে কেন্দ্র করে তখন এখানকার সুন্দরবনের মধ্যে একটা বিরাট মানে মা করুণাময়ীকে নিয়ে খুব বিশাল একটা জায়গা, 55 একর জায়গার ওপরে এই মন্দির ছিল এবং সে তখন এখানে যাগযজ্ঞ পুজো বিশাল আকারে হতো। তো সেই 1760 সালে এই করুণাময়ী মন্দির এখানে কিভাবে প্রতিষ্ঠা হয়, এর পেছনে বিরাট বড় কাহিনী। জমিদার সাবন্য রায়চৌধুরী, কলকাতার তখন জমিদারি চলছে সাবন্য রায়চৌধুরী। এই সাবন্য রায়চৌধুরী পরিবারে একজন মাতৃ সাধক ছিলেন নন্দদুলাল রায়চৌধুরী, যে একনিষ্ঠ দক্ষিণা কালীর ওপরেই সে সাধনা করত। এবং আজকে যেখানে মা করুণাময়ী মন্দির আমরা দেখছি, এটা একদা পঞ্চমন্দির আসন ভর্তি ছিল এবং ঘন জঙ্গলের মধ্যে। এবং সেই নন্দদুলাল থেকে বহু সাধক এখানে সাধনা করতো এবং সিদ্ধিলাভ করতো। তো সেই নন্দদুলালের বহুদিন মায়ের কাছে একটা আকাঙ্ক্ষা ছিল, কারণ তখন সাবন্য রায়চৌধুরী পরিবারে কোনো কন্যা সন্তান ছিল না। মেয়ে না থাকলে যেরকম বাড়িতে সকলেরই একটা আফসোস থাকে যে বাড়িতে মেয়ে না থাকলে সেই বাড়ি সম্পূর্ণ হয় না, মা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো সেই আকাঙ্ক্ষা মায়ের কাছে নন্দদুলালের বহুদিন ধরে ছিল। তো সেই আকাঙ্ক্ষা এবং আশা মায়ের কাছে যা কিছু প্রার্থনা ছিল, দেখা যায় ঘটনাচক্রে নন্দদুলালের 3 ছেলে পুত্র সন্তান ছিল। সেই পুত্র সন্তানের পর নন্দদুলালের ঘরেই একটি ছোট্ট কন্যা সন্তান জন্মায় এবং সেই যে কন্যা সন্তান, সেই কন্যা সন্তান কিন্তু আর সাধারণ সবার মতন নয়, তার মধ্যে একটা দেবতার বা দৈহিক একটা ক্ষমতা নিয়েই সে এখানে এসছে। কারণ নন্দদুলালের আকুর প্রার্থনায় মা স্বয়ং তার ঘরেই বিরাজ করছে। যেরকম আমরা দেখতে পাই ঠাকুর রামকৃষ্ণদেবকে কামারপুকুরের স্বয়ং ভগবান তখন কামারপুকুরে এলেন তার লীলা দেখানোর জন্য। সাবন্য বাড়িতেও সেরকম 1760 সালে স্বয়ং মা এলেন সাবন্য পরিবারে তার লীলা দেখানোর জন্য। তো যথারীতি নন্দদুলালের ঘরে সেই সন্তান আসার পর সুন্দরভাবে সেই জমিদার বাড়িতে তখন একটা আনন্দের উৎসবের সূচনা শুরু হলো এবং সবাই খুব আনন্দ পেল যে নন্দদুলালের কথা মা রেখেছে। ঘটনাচক্রে সেই মেয়ে 7 বছর অবধি খুব সুন্দরভাবে চললো এবং সে বুঝিয়ে দিল সে আর 5 জনের মতন নয়, সে কিন্তু একটু অন্যরকম। তো 7 বছর বয়সে হঠাৎ করে সে আবার ফিরে যায় মানে সে ইহলোক ছেড়ে সে চলে যায় তার নিজের বাড়িতে। তো আমাদের নিজের বাড়ি বলতে কি বোঝায়, আমরা আজকে এখানে আছি তার আশীর্বাদে আমরা এসেছি, তার ইচ্ছার বাইরে আমরা একটা চোখের পাতাও ফেলতে পারি না এবং গাছের পাতাও একটিও নড়বে না। তো সেই জন্যই সেটাই হচ্ছে আসল বাড়ি। তো সেই বাড়িতেই সে আবার ফিরে যায়, 7 বছরের জন্য সে অন্য বাড়িতে আসে এবং সেই সময় নন্দদুলাল ফিরে যাওয়ার পর সে নন্দদুলাল তখন ভাবছে যে নিশ্চয়ই তার কোনো ত্রুটি হয়েছে বা কোনো অসুবিধা হয়েছে, কারণ মা এলো, মা এসে আবার চলে গেল কেন, মা কোথায় যাবে, জগৎটাই তো মায়ের। নন্দদুলাল সেই সময় ঠিক করলো সে পরিবার ছেড়ে চলে যাবে তীর্থে ভ্রমণ করতে। এমন সময় সে একদিন ভোরবেলায় যখন যেদিনকে চলে যাবে ঠিক সেই সময় ভোরবেলায় সে দেখছে তার পায়ের কাছে তার সেই ছোট্ট ফুটফুটে 7 বছরের কন্যা দাঁড়িয়ে আছে। বলছে, বাবা তুমি কোথায় যাবে? কারণ মা তো সে সব বুঝতে পারছে যে বাবার মনের অবস্থা কি। তুমি কোথায় যাবে? বলছে, তুমি কোথাও যেও না, তুমি কেঁদো না, আমি তোমার কাছেই আছি। তুমি সকালবেলা উঠে দেখবেন আপনারা এখানে একটা করুণাময়ী ঘাট রোড নাম আছে,
সেই ঘাট রোড বরাবর এটা বর্ষে অবধি যায়। এটা তখনকার নাম ছিল বর্ষে গ্রাম। তারপর থেকে সেটা আস্তে আস্তে শখের বাজার হলো, শখের বাজার থেকে এটা ভাগ হয়ে পশ্চিম কুটিয়ারিতে ভাগ হলো। এখন এটা টালিগঞ্জের অন্তর্গত, যেহেতু টালিগঞ্জ গঙ্গাটা পাশ থেকে বয়ে গেছে, টালিগঞ্জ করুণাময়ী নামে সেটা এখন খ্যাত। তো আমি সেই সময় যদি চলে যাই, সেটা বর্ষে গ্রামের এই করুণাময়ী ঘাট ধরে মায়ের আদেশ অনুসারে মা তখন রাতের বেলা তাকে বলছে যে তুমি আমাদের এখানে যে গঙ্গার ঘাট আছে সেটার নাম আদি গঙ্গার ঘাট বলা হতো, পরে এটা করুণাময়ী ঘাট বলে পরিচিত হয়েছে। এই গঙ্গার ঘাটের পাশে একটি প্রাচীন বটগাছ আছে। সেই বটগাছের পাশে তুমি খনন করে দেখবে একটা কালো কৃষ্ণ শিলা, যেটা 33 ইঞ্চি লম্বা এবং 26 ইঞ্চি চওড়া। সেই শিলাটাকে তুমি তুলবে ওখান থেকে তুলে, এবং তুমি সেখানেই তোমার এই ইষ্টদেবীর মূর্তি পালন তুমি প্রতিষ্ঠা করবে। তো যথারীতি সে সকালবেলায় সব জমিদাররা সেখান থেকে উঠে হেঁটে করুণাময়ী ঘাট রোড ধরে, তখন গরুর গাড়ি ছিল বা অন্য কিছু ছিল যাতায়াতের, ম্যাক্সিমামই হেঁটে সবাই আসতো। এসে এই করুণাময়ী গঙ্গার ঘাটে সেখানে যথারীতি দেখলো যে একটি বট গাছ আছে, সেই বট গাছের পাশে খনন করে সত্যি সত্যি সেই শিলা একটি পাওয়া গেল, এবং সেটা ধরে নন্দদুলাল রায়চৌধুরী হাউ হাউ করে কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে সেই শিলাকে তুলে নিয়ে এসে আজকে যেখানে মা প্রতিষ্ঠিত, এখানে রেখে বেশ কিছুদিন সেই শিলার ওপরই দেবী রূপে সেই শিলাকে পুজো করা হলো। এবং পরবর্তীকালে সেই শিলাকে আনুমানিক আমরা যেটা জানতে পারি 2 বছর ধরে এই মূর্তিকে খোদাই করা হয়েছে। করুণাময়ী মায়ের যে মূর্তি আজকে আমরা দেখছি, এই মূর্তি কিন্তু একটু অন্য রকমের, কারণ মায়ের নিচে যিনি শিব আছেন ইনিও কালো। তো কালের যিনি শ্রেষ্ঠা তিনি তো মহাকাল। তো সেই জন্য আমাদের এখানে দেখবেন একটা শিলায় বলে শিব ও মহাকাল একই, কালো শিলার একটার মধ্যে মা এবং মহাকাল কালো। তো সেই শিলাকে খোদাই করে সেই শিলাতে 1760 সালে কার্তিক অমাবস্যার দিন এখানে মাকে প্রাণ প্রতিষ্ঠা করা হলো। সেই প্রাণ প্রতিষ্ঠার দিন থেকে আজও মা এখানে সদা বিরাজ করছে, এবং মা করুণাময়ী এখানে অদ্ভুতভাবে তার প্রকাশ তিনি জানান দিচ্ছে বিভিন্ন ভক্তদের থেকে। আমরা তো প্রতিনিয়ত তার অনুভব এখানে বুঝতে পারি। আমি এখানে নিত্য মায়ের, আমাদের বংশ পরম্পরায় মায়ের সেবায়, এবং এখন আমরা এটা ট্রাস্টি করেছি। তো সেবা কাজ আমরাই করি, আমাদের পরিবারই করে, আমরা বংশ পরম্পরায় এখানে এই সেবার কাজ চালিয়ে আসছি। তো আমরা উপলব্ধি করতে পারি যে তিনি এখানে, এটা মূর্তিতে আমরা দেখছি যেরকম, তিনি এখানে সদা সর্বদা সকলের কল্যাণের জন্য এখানে ঘুরে বেড়াচ্ছে। হাজার হাজার ভক্ত প্রতিদিন আসছে, প্রতিনিয়ত বিভিন্ন রকম তাদের মনের বাসনা নিয়ে। মা কাউকে এখানে খালি হাতে ফেরায় না, মা প্রত্যেককে কিছু না কিছু ভক্তদের চাওয়া পাওয়া সেগুলো সব তাদেরকে দেয়, এবং দিন দিন মা করুণাময়ীর আরও করুণা বেড়ে যাচ্ছে। সেই 1760 সাল থেকে এখানে করুণাময়ী মা বিরাজ করছেন গঙ্গার পশ্চিম কূল, যেটা বলা হয় বারাণসীর সমতুল। করুণাময়ী মন্দির দর্শন করা মানে বারাণসীর সমান হয়ে যায়, কারণ এটা গঙ্গার পশ্চিম কূলে। কলকাতার ম্যাক্সিমাম মন্দির আছে গঙ্গার পূর্ব কূলে। এই মন্দিরের প্রচুর বিশেষত্ব, বহু ইতিহাস। মন্দিরের পাশে একটা পুকুর আছে, এই পুকুরে মা স্নান করতো, আমরা শুনেছি, ছোটোর থেকেই শুনেছি। তো একদিন আমার বাবা তখন পুজো করতেন, আমি ছোটোবেলায়, তো পাশেই একজন বয়স্ক মানুষ, সে এসে বাবাকে বলছে যে ঠাকুরদা দেখো তো মায়ের পায়ে তোড়া আছে নাকি। আমি বলছি মায়ের পায়ে তোড়া কেন থাকবে না, মা তো তোড়া পরেই আছে। বলে না তুমি একটু দেখো। দেখছে আমার বাবা উঠে গিয়ে দেখছে সত্যি সত্যি মায়ের পায়ে তোড়া নেই। আমি বলছি তোড়াটা তাহলে কি রাত্রে চুরি হয়ে গেল? না, দরজা তো দেওয়া ছিল। তখন সেই ভদ্রমহিলা মাকে তোড়া দুটো দিয়ে বলছে না, মনে হয় আমরা তো সব অনুভব করি এখানে যে রাত্রিবেলা পুকুরে আওয়াজ হচ্ছে ঝমঝম করে, মনে হচ্ছে মা তোড়াটা পুকুর পাড়ে রেখেই এসছে। তখন সেই তোড়াটা নিয়ে এসে দিতে, সে বাবা তো তখন মাকে পায়ে পড়িয়ে বাবা নিজে হাউ হাউ করে কাঁদতে লাগছে যে এটা কি সম্ভব বাস্তবে, যে একজন আমাদের বাড়ির মেয়ে, সে স্বপ্ন দিল, সে তাকে প্রতিষ্ঠা করলাম, এবং সে এভাবে এখানে বিরাজ করছে। এরকম বহু ঘটনাই করুণাময়ী মন্দিরে চলে আসছে। এখানে প্রতিদিন নিত্য পুজো, দুপুরবেলা ভোগ, ভক্তদের ভোগ খাওয়ানো, প্রতিটা অমাবস্যায় এখানে রাত্রিতে পুজো হয়, ভোগ হয়, এবং কালী পুজোর দিন তো কুমারী পুজো, এটা হচ্ছে একটা বিরাট বিশেষত্ব, যে কলকাতার বুকে একমাত্র, কেন সারা ভারতবর্ষের বুকে কোথাও কালী পুজোর দিন কুমারী পুজো হয় না, করুণাময়ী মন্দিরে কালী পুজোটা হয়। কারণ যেহেতু সপ্তম বর্ষীয়া কন্যা আমাদের বাড়ির মেয়ে ছিল, আমরা সেই জন্য এখানে কালী পুজোর প্রচলনের দিন কুমারী পুজোর প্রচলনটা চালু করেছি, এবং নারী শক্তিকে জাগ্রত করার জন্যই কুমারী পুজো স্বামীজি যেরকম বেলুর মঠে চালু করেছিলেন, করুণাময়ী মন্দিরও সেভাবে এটাকে চালু করেছে। এবং এছাড়াও সামনে আমাদের কল্পতরু উৎসব আছে, যেটা 6 দিন ধরে চলবে।
রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা আসবে, ঠাকুরমা স্বামীজি এবং ধর্মীয় আলোচনা, মা করুণাময়ীর আলোচনা 6 দিন ধরবে। কল্পতরুর দিন হাজার হাজার মানুষ আসে শুধু কল্পতরু উৎসব অনুভব করতে। দুপুরবেলা সকাল থেকে গান এবং মহারাজদের লেকচার থাকে, তারপর প্রসাদের ব্যবস্থা থাকে। এভাবেই মা করুণাময়ী যত দিন যাচ্ছে তার করুণাও বাড়িয়ে যাচ্ছে এবং ভক্তদেরও সুন্দরভাবে আশীর্বাদ করে যাচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস জানি যে মায়ের এখানে শাড়ি পরার যে স্টাইলটা ওটাও বেশ ইউনিক অন্যান্য মন্দিরের তুলনায়। তো এটারও একটা কিছু কি ঘটনা রয়েছে, মানে হঠাৎ করে আলাদা কেন? হ্যাঁ, মানে এটা- আগে আমাদের মাকে 8 পৌরে শাড়ি পরানো হতো, যেরকম ভাবে আমরা বাড়ির মায়েরা পরি সেভাবে। আচ্ছা তো কোনো একদিন একজন মাকে অঙ্গরাগ করতে এসেছিলেন। অঙ্গরাগ বলতে আমরা যে মাকে রং দিয়ে 3 বছর অন্তর মাকে সাজাই নতুন করে। আচ্ছা তো তিনি বলেছিল আমি খুব সুন্দর করে মাকে শাড়ি পরাবো। সেটা আমার মধ্যে সেই জেদটা প্রথম চাপে যে মাকে আমি পুজো করি, আমি শাড়ি পরাই, অন্য লোক এসে মা তোকে কেন শাড়ি পরাবে। এই যে শাড়ি পরানোর ডিজাইনটা যেটা বলা হয়, এটা বসে বসে 1 বছর ধরে আগে পুজো করতে করতে আমি নিজের মধ্যে চিন্তা করেছিলাম কিভাবে কি পরানো যায়। তারপর আস্তে আস্তে সেটাকে এইভাবে বাস্তবে রূপ দেওয়া হয়েছে এবং এটা আমরাই একমাত্র প্রথম এইভাবে শাড়ি পরানো এটা পুরো ইউনিক কলকাতার মধ্যে মূর্তিতে আমরা চালু করেছি এবং এটাও মায়ের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। একদম আমরা যখন শাড়ি পরাই শুধু আমরা নামে থাকি, কিন্তু সবটাই তিনি করেন এবং তার ভাব এটাই আমাদের মধ্যে আছে। সেই জন্যই এভাবে শাড়ি পরানোটা সম্ভব। মায়ের ইচ্ছা হয়েছে সে একটু সুন্দরভাবে সাজবে, সেই জন্যই এভাবে শাড়ি পরানোটা তিনি আমাদের মধ্যে দিয়ে করে নিয়েছেন। আর এখানে এমনি কি ভোগের কিছু আলাদা নিয়ম সময় রয়েছে? প্রতিদিন আমাদের ভোগ হয়, অন্ন ভোগ। আচ্ছা ভক্তরা পায় 10:30টার মধ্যে এখানে ভোগের টিকিট কাটতে হয়। আচ্ছা আর বিশেষ কিছু দিন আছে, যেরকম কালী পুজোর পরের দিন অন্নকূট হয়, প্রত্যেকটা আমাবস্যা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং বিবেকানন্দের জন্মতিথি, এগুলোতে যত ভক্ত আসে সবাই ভোগ প্রসাদ পাবে। মানে এখানে প্রত্যেকদিনই তার মানে ভোগের ব্যবস্থা রয়েছে। প্রত্যেকদিন টিকিটের ভোগের মূল্য ব্যবস্থা। এমনি মানে কি রয়েছে এমনি, মানে ভোগের যে ব্যবস্থা? ভোগে অন্ন ভোগ হয় আমাদের। অন্নভোগ, জন্মাষ্টমী আর দুর্গা অষ্টমীতে লুচি ভোগ হয়, এছাড়া ভোগ। প্রতিদিন অন্ন ভোগ হয়। আচ্ছা আচ্ছা খিচুড়ি, পোলাও, ভাত মিশিয়ে থাকে প্রতিদিন। আচ্ছা আচ্ছা। আর এমনি কোষ্ঠী পাথর যেটা উঠেছিল ওই পুরো এতেও তো পুরো শিব মন্দির যেটা রয়েছে হ্যাঁ, ওই 12 একই পাথরেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সহ এই মন্দির 55 একর জায়গার উপর সেই মন্দির পুরো তৈরি এটা করা হয়েছে। তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। শিব মন্দিরের পিছনে এই পুকুরটির কথাই অশোকবাবুর মুখে শুনলেন আপনারা, যে পুকুরে মা স্নান করতেন এবং এলাকাবাসী তার প্রত্যক্ষ ও পরোক্ষ অনুভবও পেতেন। আর ইনি হলেন সবার প্রিয় সেই মিষ্টি মেয়ে মা করুণাময়ী। এনার শাড়ি পরা স্টাইলটা যদি দেখেন, এটা কিন্তু আটপৌরে নয়, পুরোপুরি ভিন্ন রকম একটা স্টাইল, যা অশোকবাবুর চিন্তাভাবনার থেকে উঠে এসেছে। মা করুণাময়ীর দর্শনের পরে এখানে আরও একটি মন্দির আপনারা পেয়ে যাবেন, যেখানে সিদ্ধিদাতা গণেশ এবং ভগবান বিষ্ণুর কল্কি অবতার পূজিত হন। কলকাতায় আর যদি কোথাও ভগবান শ্রী কল্কির মন্দির থেকে থাকে তাহলে রিকোয়েস্ট রইল একটু কমেন্ট করে জানাবেন, আমার জানা নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। আর আমাদের যে টেম্পলস অফ বেঙ্গল সিরিজটা চলছে, এই সিরিজটাও কেমন লাগছে আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন। আর আমি স্ক্রিনের ওপরে দেখতে পাবেন এখন আই বাটনে টেম্পলস অফ বেঙ্গল এই প্লেলিস্টের লিঙ্কটাও দিয়ে দেবো, যাতে খুব সহজেই আপনারা এই প্লেলিস্টটা খুঁজে পেতে পারেন। তো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে।